সেদিনের সকালটা ছিল বাকি দিনগুলোর মতোই একই রকম। একটা একঘেয়ে ভাব মনের মধ্যে জমাট বেঁধেছিল। হাতে কেস বলতে কিছুই নেই। ব্যোমকেশ অলসভাবে একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। সে জানে এই সময় তার হাতে কোনো কেস নেই, আর এই অবসরটাই বুদ্ধিবৃত্তিক চর্চার এক আদর্শ সময়। সেই কারণেই নানাবিধ সাহিত্য, বিজ্ঞান আর বিদেশি ক্রাইম থ্রিলার পড়ে সে নিজের জ্ঞানের পরিসর বাড়াতে মন দিয়েছে। আমিও আমার একটা উপন্যাস নিয়েই ব্যস্ত। বইটা অবশ্য বইমেলার আগেই প্রকাশিত হবে। কাজটা আমাকে শেষ করতে হবে আগামী 1 সপ্তাহের মধ্যে, তাই বেশ জোর কদমেই লিখে চলেছি। এর মধ্যেই গত পরশুদিন ব্যোমকেশের কাছে একটা কেস এসেছিল বটে, কিন্তু সেটা নেহাতি খাজা খুনের কেস। ঘরে বসেই সে ক্লায়েন্টকে বলে দিয়েছিল খুনি কে এবং কিভাবে তাকে ধরতে হবে। গতকাল খবর পেয়েছি ব্যোমকেশের বলা প্রতিটা কথাই মিলেছে এবং খুনিকেও যথাযথভাবে ধরা গেছে। এই কেসের জন্য সে কোনো ফি নেয়নি। এখন সে বসে বসে ক্রাইম থ্রিলার পড়ছে, আর মাঝে মধ্যে সেই সব বিদেশি কেসের গল্প সংক্ষেপে আমায় শোনাচ্ছে। উপন্যাসের কাজ করতে করতে আমিও সেগুলো বেশ উপভোগ করছি। বলতে গেলে একঘেয়ে হলেও দিনটা ভালোই কাটছিল। মাঝে মাঝে মনে হয় এই নৈঃশব্দটাই হয়তো জীবনের সবচেয়ে বেশি দরকার। ব্যোমকেশের অপরূপ উপস্থাপনায় ওইসব ক্রাইমের গল্পগুলো শুনতে বেশ ভালো লাগে। যত এই গল্পগুলো শুনি ততই মনে হয় পৃথিবীতে কত রকমের অপরাধী রয়েছে, আর কত বিচিত্র তাদের অপরাধ। আর অপরাধ যে শুধুই সজ্ঞানে করা হয় এমনটা কিন্তু নয়। ধরুন, আমার কাউকে খুন করার কোনো উদ্দেশ্য নেই, অথচ আমার দ্বারা ভুল করে কেউ খুন হয়ে গেল, তবু তখনও আমি কিন্তু অপরাধী। আবার এমন অনেক কেস রয়েছে যেখানে যে খুন করেছে সে নিজেই জানে না যে সে খুন করেছে। ডুয়েল পার্সোনালিটির মতো কেসগুলো সত্যিই অভিনব। ব্যোমকেশও একবার ডুয়েল পার্সোনালিটির পাল্লায় পড়েছিল, যদিও সেটা আমার সঙ্গে পরিচয় হওয়ার আগের ঘটনা। এই ধরনের কেস নিয়ে ভাবলে বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ে। যত গভীরে যাওয়া যায় ততই মনস্তত্ত্ব আর রহস্যের নানান নতুন দিক উন্মোচিত হয়। আর সেই উন্মোচনের খেলাতেই এখন ব্যোমকেশ মেতে উঠেছে। একটার পর একটা গল্প পড়ছে, আবার আমাকেও শোনাচ্ছে। ওহ বন্ধু, যদি মাঝে মাঝে এরকম একটা কেস হাতে এসে যায় তাহলে গোটা বছরটাই যেন ভালোভাবে কাটে। এইসব ঘটনাগুলোর মধ্যে যেমন লুকিয়ে থাকে রহস্যের এক অতল গভীরতা, তেমনই অনেক কেসে ধরা পড়ে নিষ্ঠুর অপরাধের এক নির্মম প্রতিচ্ছবি। ব্যোমকেশের কথাতেই বলি, সে আমাকে তখন একটা কেসের গল্প শোনাচ্ছিল, বিদেশি কেস, ইংল্যান্ডের। ব্যোমকেশ বলল, বুঝলে ভায়া, এই মাত্র একটা অভিনব কেসের গল্প পড়লাম, যেটা সচরাচর দেখা যায় না। এক মা প্রথমে তার পুত্র ও কন্যাকে খুন করে, তারপর নিজের স্বামীকেও হত্যা করে। খুনগুলো এতটাই সুপরিকল্পিত আর নিখুঁত ছিল যে কোনো রকম প্রমাণই পাওয়া যায়নি। কেউ ভাবতেই পারেনি ওই মহিলা এমন কাজ করতে পারেন। ব্যোমকেশ একটু থেমে আবার বলতে শুরু করল, তবে খুন করার কারণটা ছিল ভয়ঙ্কর। ওই মহিলা এক পরপুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই সম্পর্ককে সামাজিকভাবে মান্যতা দিতেই প্রথমে সে নিজের 2 ছোট ছোট সন্তানকে হত্যা করে, যাদের কারো বয়স 6 বছরের বেশি ছিল না। তারপর নিজের স্বামীকেও খুন করে। সবে ভেবেছিল বাইরের কেউ এই খুনগুলো করেছে, আর পরের শিকার হয়তো ওই মহিলাই হবে। কিন্তু প্রকৃত সত্যটা ছিল একেবারেই আলাদা। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ? আচ্ছা ব্যোমকেশ, তাহলে খুনিকে ধরা গেল কি করে? ব্যোমকেশ মজার ছলে বলল, এইটাও একটা মজার ঘটনা, বুঝলে। খুনি যে ওই মহিলা নিজেই, এই কথা একমাত্র জানত সেই পুরুষটি যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল। 3টে খুনের পর সে ভয় পেয়ে যায়। তার মনে হয় ভবিষ্যতে যদি তাদের মধ্যে কোনো ঝগড়া হয় তাহলে তাকে ওই মহিলা খুন করতে পারে। সেই ভয় থেকেই সে পুলিশের কাছে এবং আদালতে সব স্বীকার করে, আর সেই স্বীকারোক্তির ভিত্তিতেই ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়।
যদিও পরে অনুশোচনায় জেলের মধ্যেই সে আত্মহত্যা করে। ব্যোমকেশের মুখে এই কেসটা শোনার পর আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগল। অনেক কেসেই দেখা যায় ছেলে সম্পত্তির লোভে মা বাবাকে খুন করেছে, কিন্তু এই প্রথমবার দেখলাম এক মা নিজের সন্তানদের, এমনকি নিজের স্বামীকেও খুন করছে। সত্যিই এক অদ্ভুত কেস। আমি বললাম, ঠিকই বলেছ ব্যোমকেশ, এমন কেস কিন্তু খুব কমই দেখা যায়। এত নৃশংসতা কল্পনা করতেও ভয় লাগে গো ভায়া। এভাবেই আমাদের গল্পের পর্ব বেশ ভালোই জমে উঠেছিল। ঠিক সেই সময় ব্যোমকেশের টেলিফোনটা বেজে উঠল। ব্যোমকেশের টেলিফোন বলছি এই জন্য, কারণ যে লাইনটা বেজে উঠেছে সেটা ওর ঘরের নাম্বার। আমাদের বাড়িতে দুটো টেলিফোন, একটা বসার ঘরে রাখা থাকে আর অন্যটা ব্যোমকেশের নিজের, যেটা থাকে ওর শোয়ার ঘরে। এবার বেজে উঠল সেই শোয়ার ঘরের টেলিফোনটাই। আর এই টেলিফোনের নাম্বার যার তার কাছে থাকে না, ব্যোমকেশের চেনা পরিচিত মানুষ বা তার কেসের বা কাজের সংক্রান্ত জায়গায় এই নাম্বার দেওয়া আছে। ফোনটা ধরার আগেই ব্যোমকেশ বলল, বুঝলে অজিত, এ ফোন নিশ্চয়ই কোনো পরিচিতের, তার থেকেও বড় কথা নিশ্চয়ই কোনো ঘনিষ্ঠের। না হলে আমার ওই লাইনের নম্বর তার কাছে থাকতো না। দেখা যাক কার আমার কথা মনে পড়লো আর কেনই বা মনে পড়লো। এমনিতে তো আমার দরকার লাগে না। দেখো কোথাও চুরি ডাকাতি বা খুনের ঘটনা ঘটলো কিনা। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। ব্যোমকেশের কথা শুনে আমার হাসি পেল বটে, কারণ তার পেশাটাই যে অপরাধ এবং অপরাধীদের জগৎ নিয়ে, তাই নিজের পেশা নিয়ে মজা করতে ও কিন্তু কার্পণ্য করে না। তবে সে কিন্তু নিজের কাজে বেশ অটুট। তাই জন্যেই তো সত্য অনুসন্ধান করার জন্য এই সত্যান্বেষীর ডাক পড়ে। আর এই কয়েক বছরে ওর পেপারে বহুবার নাম বের হওয়ার জন্য পরিচিতিও ছড়িয়ে পড়েছে। যাই হোক, ওই টেলিফোনটার কথায় আসি। আমি ওই টেলিফোনটাকে প্রথমে আমলই দিইনি। ভেবেছিলাম ব্যোমকেশের কোনো বন্ধু হয়তো ফোন করেছে। মিনিট 5 টেলিফোনে কথা বলে ব্যোমকেশ ফিরে এলো বসার ঘরে। আমি তখনও আমার লেখার কাজেই ডুবে। কিন্তু ওকে দেখে বুঝতে দেরি হলো না, ব্যাপারটা মোটেই সাধারণ নয়। মুখ গম্ভীর, ভ্রু কুঁচকে যেন কাঞ্চনজঙ্ঘা হয়ে উঠেছে। নিশ্চয়ই কিছু জটিল ঘটেছে, আর ওর এই অবস্থা আমার ভালো মতোই জানা। নিশ্চিত কিছু একটা ঘটেছে। আমি আর সময় নষ্ট না করে তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, কি হে ভায়া, কি হয়েছে? কে ফোন করেছিল? আবার কারো সর্বনাশ ঘটল নাকি? নতুন কোনো রহস্য উন্মোচন করা ডাক এলো নাকি? আরে বলো বলো, আমি যে তোমার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছি। আমার কথাটা শুনে ভেবেছিলাম ওর মুখে একটু হাসি দেখা যাবে, কিন্তু ও দেখলাম সেই আগের মতোই গম্ভীর ভঙ্গিতে কিছুক্ষণ চুপ করে রইল, যেন নিজের ভেতরেই নিজেকে গুছিয়ে নিচ্ছে। এই হলো সেই ঝড় আসার আগের নিস্তব্ধতার মুহূর্ত। ও আমায় বলল যে একটা নাকি খুন হয়েছে, আর যিনি খুন হয়েছেন তিনি নাকি সাধারণ কেউ নন, কলকাতার আধুনিক প্রজন্মের একজন নামকরা চিকিৎসক আদিনাথ রায়। আর ফোন করেছিলেন নাকি দাসবাবু। ঘটনাস্থলে আমাদের যেতে বলেছেন। পুলিশ নাকি আগেই পৌঁছে গেছে। ওরা ওদের মতো তদন্ত আগেই শুরু করে দিয়েছে। আমরা যদি যাই তবে সেখানে অনেক কিছু খুনটার ব্যাপারে জানতে পারবো। ফোনে দাসবাবু নাকি বলেছেন যে খুনের কারণ বা কী দ্বারা ঘটেছে তিনি নাকি কিছুই বুঝতে পারেননি, তাই হয়তো আমাদের ডাক পড়েছে। যাই হোক, এবার আমাদের তাড়াতাড়ি প্রস্তুত হওয়ার পালা, কারণ আমাদের বেরোতে হবে। আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, খুন কখন হয়েছে? আর কি কিছু নতুন তথ্য পেলে? এই ধরো ঘন্টাখানেক আগে, তবে পুলিশের ডাক্তার যতক্ষণ না সঠিক সময় বলছে সেটাই ধরে এগোতে হবে। বেশি দেরি হয়নি, আমি পায়জামাটা গলিয়ে আসি। তুমি যা পরে আছো সেটা পরেই বেরিয়ে এসো। পাগল না পেট খারাপ গো? এই ঘরে জামা কাপড় পরে যাওয়া যায় নাকি? তুমি দাঁড়াও, আমি পাঞ্জাবি আর পায়জামাটা গলিয়ে নিই। তাহলে কখন বেরোবে ভাবছো? সত্যি ভাইয়া, এমন করছো যেন তোমার জন্য পাত্রী দেখতে যাচ্ছি। এক্ষুনি তৈরি হয়ে নাও, এখনই বেরোবো। রাস্তায় গিয়ে একটা ট্যাক্সি ধরে নেবো, বুঝলে? দাসবাবু অবশ্য বলেছিলেন যে গাড়ি পাঠাবেন, কিন্তু গাড়ি পাঠানোর এক সময় যেতে এক সময়, তাতে দেরি হবে বলে আমি বারণ করে দিয়েছি। এই কথা বলে ব্যোমকেশ নিজের ঘরে চলে গেল তৈরি হতে। আমিও তখনকার জন্য উপন্যাসের কাজে মুলতবি রেখে নিজের ঘরে গেলাম। একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা গলিয়ে বেরিয়ে দেখি ব্যোমকেশও তৈরি।
আমরা দুজন বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে বড় রাস্তায় পৌঁছে একটা ট্যাক্সি নিলাম। আমাদের যেতে হবে শ্যামবাজার। ঠিকানাটা ব্যোমকেশ নোট করে রেখেছে। ট্যাক্সি ড্রাইভার জানালো সে ভেতরের গলিতে নাকি ঢুকতে পারবে না, তাই আমাদের শ্যামবাজারের মোড়েই নামিয়ে দেবে। আমরা তাতেই রাজি হলাম। ঘটনাস্থলে পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 8 ঘন্টা। যেদিন তাড়াতাড়ি থাকে সেই দিন রাস্তায় জ্যাম থাকে সব থেকে বেশি। বড় রাস্তায় একটু ভিড় ছিল। শ্যামবাজার মোড়ে নেমে ডাক্তার আদিনাথ রায়ের বাড়ি খুঁজে পেতে আমাদের বিশেষ বেগ পেতে হলো না। একজন পথচারীকে জিজ্ঞেস করতেই সে হাত দেখিয়ে ঠিকানাটা বুঝিয়ে দিল। সেখানে পৌঁছে দেখি বাড়িটা দোতলা, বেশ পুরনো, কম করে 100 বছর তো হবেই। বুঝতে অসুবিধে হয় না ডাক্তার আদিনাথ এক সম্ভ্রান্ত পুরনো পরিবারের সন্তান। আর বাড়ি দোতলা হলেও বাড়ির বাইরে বেশ খানিকটা জমিও আছে, এবং সেই জমিতে বিভিন্ন রকমের ফুলের গাছ লক্ষ্য করলাম। বাড়ির গেটের পাশ দিয়ে বেড়ে উঠেছে একটা আম গাছ। আম গাছটার পাতা এবং বিস্তার দেখে বুঝলাম বেশ ভালোই পুরনো এটা। আমরা এগিয়ে গেলাম সদর দরজার দিকে। বাইরে অনেকগুলো পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে এমনিতেই, আর কয়েকজন সশস্ত্র পুলিশ পাহারা দিচ্ছে বাড়িটায়। আমাদের দেখা মাত্রই এক পুলিশ কনস্টেবল দারোয়ানকে দরজা খুলে দিতে বলল। আমি আর ব্যোমকেশ ভেতরে প্রবেশ করলাম। ঢুকতেই আর একজন পুলিশ কনস্টেবল এগিয়ে এলো। নাম রামসুন্দর ত্রিবেদী। ওকে আমরা আগে থেকেই চিনি। সে আমাদের নিয়ে গেল দোতলায়। উপরে উঠে দেখি একটা লম্বা করিডোরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন দাসবাবু। তিনি আর একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন। আমাদের দেখতে পেয়ে নিজেই এগিয়ে এসে নমস্কার জানালেন। তারপর বললেন, ব্যোমকেশবাবু, বড় অদ্ভুত বিতিকিচ্ছিরি ব্যাপার মশাই। খুন হয়েছে এটা বুঝতে পারছি, খুনি কে সেটাও প্রায় বুঝে গেছি, কিন্তু খুনি বলছে সে কিছুই জানে না। আমরা সত্যি কথা বলতে পুরো কেসটা সলভ করেই ফেলেছি, কিন্তু এই বিষয়টায় আটকে গেছি। আপনিও আসুন না, সবটা দেখুন। আমার বিশ্বাস আপনি এই কেসটার ব্যাপারে কিছুটা হলেও আলোকপাত করতে পারবেন। তা আপনাদের কাজ মোটামুটি শেষ আশা করি। এবার আমি একটু আমার মতো তদন্ত করে দেখতে চাই, তাতে আপনাদের আপত্তি নেই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমাকে যেতে দিন, গিয়ে পুরো ব্যাপারটা নিজে দেখে নি কেমন। আমরা এখনও বডি সরাইনি, যেমন পড়েছিল তেমনই আছে। দেখুন, আপনি যদি নতুন কিছু তথ্য আবিষ্কার করতে পারেন, আর আপনাকে সব রকমই সাহায্য করবে আমাদের পুলিশের লোক। আপনি খালি ব্যাপারটা দেখুন। আমি আর ব্যোমকেশ দাসবাবুর পেছনে পেছনে দোতলার 3 নম্বর ঘরে গেলাম। ঘরে ঢুকেই চোখে পড়ল দৃশ্যটা। ঘরের ঠিক মাঝামাঝি খাটের পাশে পড়ে রয়েছে একটা নিথর দেহ, ডাক্তার আদিনাথ রায়ের লাশ। মেঝের অনেকটা অংশ রক্তে ভিজে, চাপ চাপ রক্ত শুকিয়ে জমাট বেঁধেছে। ব্যোমকেশ খুব সন্তর্পণে সাদা রুমালটা হাতে জড়িয়ে মৃতদেহের দিকে এগিয়ে গেল। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিলাম। ভদ্রলোকের বয়স ওই 55 কি 60-এর মধ্যেই হবে। মাথায় কোঁকড়া চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, সেটা অবশ্যই এখন পাশে পড়ে আছে। লোকটির পরনে আদ্যিকালের একটা ঘিয়ে রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা। ব্যোমকেশ মাথার কাছে ঝুঁকে বলল, বোঝা যাচ্ছে কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট বা ভোঁতা বস্তু দিয়ে মাথার পেছনে প্রচণ্ড আঘাত করা হয়েছে, সেখান থেকে মৃত্যু। এর বেশি তো কিছু দেখতে পাচ্ছি না। তবে ভদ্রলোক যে বাঁ হাতি ছিলেন তাতে আমার কোনো সন্দেহই নেই। এমনিতে খুন যদি হয়ে থাকে সেখানে লাশ ছোঁয়া চলে না, কিন্তু এখন যখন সামনে পুলিশ আছে তাই ব্যোমকেশ লাশটাকে একবার সোজা করল। মুখে কোনো অস্বস্তির ছাপ নেই। হাত, পা আর শরীরের অন্য অংশগুলোও খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করল। কোথাও কোনো ধস্তাধস্তির চিহ্ন বা অতিরিক্ত আঘাতের দাগ নেই। এমনকি ভদ্রলোককে যদি কেউ পেছন থেকে আঘাত করে তারও অভিব্যক্তি মুখে ফুটে ওঠে, তা কিন্তু ওঠেনি। ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগলো আমার। ব্যোমকেশ কি ভাবছে সেটা অবশ্য আমি জানি না। এরপর সে উঠে দাঁড়িয়ে ঘরের চারপাশটা দেখতে লাগলো, খুব খুঁটিয়ে, খুব গভীর মনোযোগে। মনে হচ্ছিল ঘরের প্রতিটা ধূলিকণাকেও
সে সন্ধানী চোখে বিচার করছে। এমন সময় সে একটা নিচু হলো, তারপর খাটের তলায় তাকিয়ে দেখল সেখানে কিছু একটা দেখে ওর মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে, এটা লক্ষ্য করলাম। এরপর সে আর অপেক্ষা করে নিচু হয়ে বসে হঠাৎ খাটের নিচে হাত ঢুকিয়ে সে একটা জিনিস বার করল, একটা পেপার ওয়েট, আর তাতেই লেগে রয়েছে রক্ত। আর সেটাই যে মার্ডার ওয়েপেন সেটা বলে দিতে হয় না, কারণ এই লেগে থাকা রক্ত সেটারই প্রমাণ দিচ্ছে। ব্যোমকেশ বলল, অজিত, এই দেখো ভায়া, মনে হচ্ছে এটাই মার্ডার ওয়েপন। ব্লান্ট ইনস্ট্রুমেন্টও বটে। সম্ভবত এটা দিয়ে ডাক্তার আদিনাথ রায়ের মাথার পিছনে সজোরে আঘাত করা হয়েছে, আর ভদ্রলোক এই ঘা খেয়েই ইহজাগতিক মায়া ত্যাগ করেছেন। তবে যেই কাজটি করেছে তাকে খুঁজে বার করতেই হবে, বুঝলে? আচ্ছা, দাসবাবু যেন বলছিলেন কাকে যেন খুনি হিসেবে সাসপেক্ট করছেন, সে বিষয়ে আগে কথা বলে জেনে নিতে হবে। তবে তার সপক্ষে প্রমাণ পাওয়াটাও বড় বিষয়। ঠিকই বলেছ ব্যোমকেশ, আমারও তাই ধারণা। আর রক্তই তো সবচেয়ে বড় প্রমাণ। এবার দেখা যাক দাসবাবু কি পেয়েছেন। ওনার কাছ থেকে তো আমরা সবটা জানব, তাই তো দাসবাবু? আপনি বাকিটা আলোকপাত করুন। দাসবাবু এগিয়ে এসে উচ্ছ্বসিত গলায় বললেন, বাহ, এই তো এবার খুনিকে অনায়াসেই অ্যারেস্ট করা যাবে। মার্ডার ওয়েপন যখন পাওয়া গেছে তখন খুনিকে গ্রেফতার করা শুধু সময়ের অপেক্ষা। আমরা তো এখনই প্রস্তুত সেই লোককে ধরার জন্য। তবে জিনিসটায় ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার সম্ভাবনা থাকলে সুবিধা হবে সব থেকে বেশি। আমি জিনিসটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করছি। দাসবাবু অতি সন্তর্পণে একটা সাদা রুমালে ধরে জিনিসটা অন্য একটা পুলিশ হাবিলদারকে দিয়ে ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করলেন। তবে এর মধ্যে ব্যোমকেশ পুরো ঘরটা ভালো মতো এদিক ওদিক দেখে নিয়েছে। ওর চোখে কিছুই বাদ পড়ে না। সব রকম পর্যবেক্ষণ শেষ হলে ব্যোমকেশ ওই করিডোরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরালো। ওকে দেখে আমিও আর একটা সিগারেট জ্বালালাম। দাসবাবু আমাদের কাছে এসে দাঁড়ালেন। তিনি অবশ্য ডিউটির সময় ধূমপান করেন না। এই দিকটা দাসবাবুর আমার খুব ভালো লাগে। লোকটা সত্যিই সৎ এবং পুলিশের যে ইউনিফর্ম সেটার প্রতি গভীর শ্রদ্ধা রাখে। এমন ন্যায়পরায়ণ পুলিশ খুব কমই দেখা যায়। ব্যোমকেশ হয়তো তার জন্যই ওনাকে এতটা ভালোবাসে। ব্যোমকেশ ওনার দিকে তাকিয়ে বলল, শুনুন দাসবাবু, আমি জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। তবে এবার আমার দরকার বাড়ির বাকি লোকজনদের সঙ্গে কথা বলা। আপনি দয়া করে সবাইকে ওই পাশের ঘরটা এসে বসতে বলুন। আমি একে একে আলাদাভাবে তাদের জিজ্ঞাসাবাদ করব, কেমন? ও হ্যাঁ, আপনি কাকে যেন বলছিলেন যে অ্যারেস্ট করবেন, সেই লোকটিকেও ডাকবেন এবং সেই লোকটিকে কেন আপনারা দোষী ভাবছেন সেটার প্রমাণ কিন্তু দিতে হবে। তা না হলে কিন্তু লোকটাকে বলে আমি আপনার নামে মানহানির মামলা করাবো, বুঝলেন? কি বলো ভাইয়া, ঠিক তো? শেষের কথাগুলো অবশ্য ব্যোমকেশ মজার ছলেই বলেছে, কারণ ওর মুখে তখন খেলা করছে অদ্ভুত একটা হাসি। এই রকম মজা সে দাসবাবুর সাথে হামেশাই করে। দাসবাবু তখন একটু থতমত খেয়েছেন, তবে নিজেকে সামলে নিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ ব্যোমকেশ বাবু, অ্যারেস্ট করব বলছি একজনকে। খুব সম্ভবত তিনি আদিনাথের পুরনো শিক্ষক। বয়স 55 থেকে 60-এর মধ্যে হবে। খুনের সময় ওই লোকটাই এই ঘরে ছিল, তাই তাকেই আমরা গ্রেফতার করছি। ও ছাড়া আর কেউ খুনি হতে পারে না। আপাতত সেই লোককেই আমরা খুনি বলে ধরছি, আর দৃঢ়ভাবে বলছি উনিই খুনি। তবে প্রমাণ কিন্তু মেলেনি, তাই তো যত ঝামেলা। এবার আপনি দেখুন জেরা করে কিছু জানতে পারেন কিনা। এখন আপনি আমাদের মুশকিলে আসান। ঠিক আছে, সন্দেহভাজন হিসেবে তাকে আপনারা গ্রেফতার করতেই পারেন, কিন্তু থানায় নিয়ে গিয়ে তার উপর যেন কোনো রকম অত্যাচার না করা হয়, কেমন? এমনকি চাপ দিয়ে জেরা করারও দরকার নেই। আমি নিজে এখানকার জিজ্ঞাসাবাদ শেষ করে থানায় যাব। সেখানে গিয়ে ওনাকে আমি নিজেই জেরা করব। ততক্ষণ যেটা বললাম সেটা যেন মাথায় থাকে। এমনিতেই লোকটি বেশ বয়স্ক। আমার মন বলছে না যে উনি এই খুনটা করে থাকতে পারেন, তবে সেটা জানা যদিও সময় সাপেক্ষ। ব্যোমকেশ একটু থেমে আবার বলল, আচ্ছা দাসবাবু, ফরেন্সিক দল এখানে কখন এসে পৌঁছবে? দাসবাবু মাথা একটু ঝুলিয়ে বললেন, এতক্ষণে তো এসে যাওয়ার কথা। হয়তো রাস্তায় ট্রাফিক জ্যামের জন্য দেরি হচ্ছে, না হলে একটু বাদেই এসে পড়বে। ওরা এসে আগে লাশের ছবি তুলবে, নমুনা সংগ্রহ করবে, আর ওই মার্ডার ওয়েপনটা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পরীক্ষা করবে।
যদিও মার্ডার ওয়েপন আমি আপনার বলার সাথে সাথেই ল্যাবে পাঠিয়ে দিয়েছি পরীক্ষা করার জন্য। ব্যোমকেশ বলল, ঠিক আছে, সেসব না হয় হবে। আচ্ছা, পুলিশের ডাক্তার কোথায়? আপনারা যে ডাক্তার রেখেছেন অবনীচন্দ্র হালদার, তিনি কোথায়? দাশবাবু বললেন, আপনারা বেরোনোর পরই উনি ঘরে ঢুকেছেন, ওই দেখুন। আমি আর ব্যোমকেশ একসঙ্গেই ঘরের ভেতর তাকালাম। হ্যাঁ, ডাক্তারবাবু ভেতরেই রয়েছেন। উনি মৃতদেহের শারীরিক পরীক্ষা করছেন। ডাক্তার ভদ্রলোক একটু সন্দেহভাজন, আর শরীরের গঠন ছোটখাটো। দেখলে বোঝা যাবে ডাক্তারবাবুর উচ্চতা 5 ফুটের বেশি হবে না, কিন্তু চোখের পুরো একটা চশমার ফ্রেম থাকা সত্ত্বেও একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে লাশ দেখে চলেছেন দেখে আমার একটু হাসি পেল বটে। যতটা হোক নিজেকে সামলে নিলাম। ব্যোমকেশ দাশবাবুকে বলল, দাসবাবু, ওনার কাজ হয়ে গেলে একবার এখানে আসতে বলুন। ওনার সঙ্গে আমার একটু কথা আছে। আমি যা জানতে চাই সেই বিষয়ে সঠিক তথ্য ওনার থেকে আমি পেলেও পেতে পারি। আর কিছু খটকা আছে, আশা করি উনি সেটা দূর করে দেবেন। দাশবাবু ব্যোমকেশের কথায় সম্মতিসূচক মাথা নাড়লেন এবং ঘরের ভেতরে চলে গেলেন। আমি আর ব্যোমকেশ বারান্দায় দাঁড়িয়েই অপেক্ষা করছিলাম। প্রায় মিনিট 10 পর ডাক্তার অবনী হালদার আর ইন্সপেক্টর দাশবাবু আমাদের কাছে এলেন। ব্যোমকেশ ডাক্তারবাবুকে দেখেই আগে নমস্কার জানালো, তারপরে বলল, আচ্ছা ডাক্তারবাবু, আপনি তো ভালো মতো মৃতদেহ দেখলেন, তবে আমায় বলুন আদিনাথবাবুর মৃত্যুর সময়টা কি মনে হচ্ছে? ডাক্তারবাবু ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এখন বাজে 10:30। মৃত্যু হয়েছে সকাল 8টা নাগাদ। আরও নির্দিষ্ট সময় পোস্টমর্টেমের পর জানা যাবে ব্যোমকেশবাবু। আমার তো এটা সাধারণ ব্যাপার মনে হলো। আপনি এতে অসাধারণ কি দেখছেন বুঝতে পারলাম না। তবে আপনারা গোয়েন্দা মানুষ, আমাদের থেকে একটু বেশি দেখেন অবশ্যই। ও না না, ভুল করলাম, তাই তো? গোয়েন্দা না, সত্যান্বেষী, তাই তো? ঠিক আছে ডাক্তারবাবু, বুঝতে পেরেছি, কিন্তু মৃত্যুর কারণ কি মাথার পিছনেরই ওই আঘাত? হ্যাঁ ব্যোমকেশবাবু, মাথার পিছনেই ব্লান্ট ইনস্ট্রুমেন্টের আঘাতে মৃত্যু হয়েছে। অন্তত প্রাথমিক তদন্তে আমার সেটাই ধারণা। এই বলে ব্যোমকেশ দাশবাবুর দিকে ফিরে তাকালো। দাসবাবু, আপনি এখান থেকে মৃতদেহ সরানোর ব্যবস্থা করুন। এতক্ষণে আশা করি ফরেন্সিক দলের কাজও মিটেছে। আমি এখন বাড়ির সবাইকে জেরা করতে চাই, তবে তার আগে আমাকে বলুন, এই বাড়িতে ডাক্তার আদিনাথ রায় ছাড়া আর কে কে থাকেন? দাশবাবু একটু ভেবে নিয়ে বললেন, বুঝলেন ব্যোমকেশবাবু, বাড়িটা মৃত ভদ্রলোকের বাবার বানানো বাড়ি। কিন্তু এখনকার দিনে যা হয়েছে আর কি, পুরনো বনেদি বাড়িগুলো প্রায় ফাঁকাই থাকে। এই বাড়িতে লোক বলতে ডাক্তার আদিনাথ নিজে, তার বৃদ্ধা মা, বাড়ির একজন কাজের লোক, আর আদিনাথের এক দূর সম্পর্কের ভাই, এই কজনই এখানে থাকেন। এত বড় বাড়িতে লোকজন মাত্র এই কজন। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে দাসবাবু, বাড়ির ওই 3 জনকেই আমি একে একে জেরা করব। আমি ওই পাশের ঘরটায় বসছি। আপনি লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করার পর ওই 3 জনকে একে একে আমার ঘরে পাঠাবেন। আমি ওদের সঙ্গে কথা বলবো। দাশবাবু এবারও সম্মতিসূচক মাথা নাড়লেন। তারপর পাশের ঘরটায় গিয়ে আগে ফাঁকা করালেন। আমাদের জন্য সেখানে একটা টেবিল আর 2টো চেয়ারের ব্যবস্থা করা হলো। আমি আর ব্যোমকেশ সেই ঘরে গিয়ে বসলাম। সত্যি বলতে কি, বিষয়টা আমার কাছে তখন বেশ সাধারণই মনে হচ্ছিল। পুলিশ যে ব্যক্তিকে সন্দেহ করেছে, আমারও ধারণা ছিল খুনি সেই, কারণ খুনের সময় আর কেউ ঘরে উপস্থিত ছিল না। কিন্তু পুলিশ বলছে ওই ব্যক্তি স্বীকার করতে নারাজ যে উনিই খুন করেছেন। ব্যাপারটা একটু অদ্ভুত বটে, তবে বেশিরভাগ খুনি তো শুরুতে বলে সে খুন করেনি। এও হয়তো তেমনই কিছু। কিন্তু ব্যোমকেশকে দেখে বুঝলাম সে বিষয়টাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না। ও সব নিয়মরীতি মেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো তদন্তটাই করতে চায়। যাই হোক, এবার জেরার পর্ব শুরু হলো। প্রথমে ডাকা হলো ডাক্তার আদিনাথ রায়ের বৃদ্ধা মাকে। বয়স প্রায় 70-এর কাছাকাছি। নিজের পুত্রকে হারানোর শোক এই বয়সে যে কতটা বেদনাদায়ক তা সত্যিই অকল্পনীয়। পুলিশে 2 জন কনস্টেবল তাকে ধরে এনে আমাদের সামনে বসালো। তিনি আঁচল দিয়ে চোখের জল মুছে নিলেন। ব্যোমকেশ খুব মৃদু অথচ দৃঢ় স্বরে বলল, মা, আপনার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা আমরা কোনোভাবেই পূরণ করতে পারবো না। এই সময়ে আপনাকে বিরক্ত করাটা হয়তো ঠিক নয়,
কিন্তু আপনার পুত্রের প্রকৃত খুনি কে তাকে খুঁজে বার করতে আপনার সঙ্গে কয়েকটা কথা বলা খুব দরকার। তবে কথা দিচ্ছি, আপনার বেশি সময় নেব না, বা আপনাকে বিব্রত করার মতো কোনো প্রশ্নও করব না। কিছুক্ষণ পর ওই বৃদ্ধা চোখ তুলে তাকালেন। নিজেকে সামান্য গুছিয়ে নিয়ে ধীরে ধীরে খুব ভীরুস্বরে বললেন, ঠিক আছে বাবা, বলো কি জানতে চাও? আমার মন মানসিক অবস্থা এখন ভালো না। ছেলেটা আমার চলে গেল এই বয়সে, যে বয়সে আমার যাবার কথা। কিন্তু ঈশ্বরের কি খেলা দেখো বাবা, কোন কাপুরুষের নজর পড়েছিল কে জানে। তোমরা যখন বলছো ওর খুনিকে খুঁজে বার করবে, তবে আমি সেই মতো সাহায্য করব। এমনিতেই আমার বয়স হয়েছে, অত কিছু মনে থাকে না। আপনার ছেলের মৃত্যু যখন হলো, তখন কি ওই ঘরে আর কেউ ছিল? হ্যাঁ বাবা, আদির মাস্টার মশাই এসেছিলেন। আদিকে খুব ভালোবাসতেন উনি। আদির সঙ্গে হয়তো কোনো দরকার ছিল। তখন ওই 7:30 বাজে। আদি তখনও ঘুম থেকে ওঠেনি। মাস্টার মশাই এসে কিছুক্ষণ নিচে আমাদের বৈঠকখানায় বসেছিলেন। তারপর আদি নিজে এসে ওনাকে উপরে নিয়ে যায়। কিন্তু তারপরে কি হলো তা তো জানি না। বৃদ্ধা একটু থামলেন, তারপর একটু জিরিয়ে নিলেন। বুঝতে পারলাম এতটা কথা বলেই উনি হাঁপিয়ে উঠেছেন। তিনি একটু হিসেব কষে বললেন, তখন কটা হবে? 8টা বাজতে 10 কিংবা 8টার কাছাকাছি। হঠাৎ একটা ধূপধাপ শব্দ পেলাম। আমি চমকে উঠেছিলাম, কিন্তু আমার তো পায়ের সমস্যা, উপরে উঠতে পারি না। তাই বাড়ির কাজের মেয়ে সোনালীকে বললাম একবার উপরে গিয়ে দেখে আসতে যে কি হয়েছে। তিনি আবার থেমে গেলেন। চোখ বেয়ে জল নামতে শুরু করল। বুঝলাম ভদ্রমহিলার সেই কথা চিন্তা করতেই মন ভারাক্রান্ত হয়ে উঠছে। আমারও খারাপ লাগছিল এই সময় ওনাকে বিরক্ত করার জন্য। তবে তদন্তের খাতিরে এটা যে ব্যোমকেশকে করতেই হবে। সোনালি উপরে গেল। তারপর ওর তীব্র চিৎকার শুনতে পেলাম। ছুটতে ছুটতে নিচে এসে আমাকে বলল। এই পর্যন্ত বলেই প্রভাদেবী আবার কেঁদে ফেললেন। ব্যোমকেশ সঙ্গে সঙ্গে বলল, মা, শান্ত হন, একটু শান্ত হন, নিজেকে একটু সামলান। আমরা বুঝতে পারছি এই আঘাতটা খুবই স্বাভাবিক, কিন্তু দয়া করে নিজেকে একটু শক্ত রাখার চেষ্টা করুন। তাকে সামলে নেওয়ার জন্য কিছুক্ষণ সময় দিল ব্যোমকেশ। প্রভাদেবী একটু ধাতস্থ হলে সে আবার জিজ্ঞেস করল, সোনালি ওপরে গিয়ে ঠিক কি দেখেছিল? প্রভাদেবী ধীরে ধীরে বলা শুরু করলেন, আদির মাস্টার মশাই নারায়ণ স্যার দাঁড়িয়েছিলেন, আর আদি উপর হয়ে পড়েছিল ওর ওই স্টাডি টেবিলটার পাশে। মাস্টার মশাই যেন কেমন একটা ঘোরের মধ্যে ছিলেন। ওনার মুখটা কেমন কাঠ হয়ে গিয়েছিল। সোনালির তখনই মনে হয় মাস্টার মশাই কোনো কারণে রেগে গিয়ে ওর দাদাবাবু মানে আদিকে মেরে ফেলেছে। ঘরের ভেতর রক্তে ভেসে যাচ্ছিল সব। ব্যোমকেশ এবার একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে মা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমাকে এবার বলুন তো, আদিনাথবাবুর যে দূর সম্পর্কের ভাই, তার সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল? মানে ভদ্রলোক তো শুনলাম এই বাড়িতেই থাকতেন। আপনার কি মনে হয় উনি কোনোভাবেই খুন করে থাকতে পারেন? প্রভাদেবী ধীরে ধীরে চোখ মুছে ব্যোমকেশের দিকে তাকালেন। তারপর বললেন, কে? মনোজের সঙ্গে? হ্যাঁ, মনোজ, মানে আদিনাথবাবুর দূর সম্পর্কের ভাই। প্রভাদেবী ভাঙা ভাঙা গলায় বললেন, মনোজ আমার ভাইয়ের ছেলে। বাপ মা মরা ছেলেটাকে আমি এই বাড়িতে এনে রেখেছিলাম। আদির থেকে বছর 10-এর ছোট। আদি ওকে খুব একটা পছন্দ করতো না।
কিন্তু ও যে খুন করতে পারে সেটা আমার বিশ্বাস হয় না বাবা। আমি মনে করি তোমরা ওকে সন্দেহ করলে ভুল করবে। কথাটা শোনা মাত্রই ব্যোমকেশের ভ্রু এবার কুঁচকে গেল। সে তৎক্ষণাৎ প্রভাদেবীকে জিজ্ঞেস করল, তা আদিনাথবাবু মনোজকে পছন্দ করতেন না কেন? আপনি কি সেই ব্যাপারে কিছু আলোকপাত করতে পারবেন প্রভাদেবী? প্রভাদেবী ধীরে ধীরে বললেন, আসলে মনোজ একেবারে বকে গিয়েছিল। এই বয়সেই জুয়া খেলতো, রেসের মাঠে যেত, আর আদির কাছ থেকে প্রায় জোর জুলুম করে টাকা চাইতো। অনেকবার এমন হয়েছে, ও টাকা চেয়েছে কিন্তু আদি দেয়নি। ব্যোমকেশ এবার যেন কিছু একটা গভীরভাবে ভাবল। তারপরে বলল, আচ্ছা, এমন কি হতে পারে যে ওই সময় মনোজ ঘরে টাকা চাইতে ঢুকেছিল, আর আদিনাথবাবু টাকা দিতে অস্বীকার করায় রাগের বশে আদিনাথকে মেরে ফেলেছে? এই কথায় প্রভাদেবী যেন আঁতকে উঠলেন। তৎক্ষণাৎ বললেন, না না না, মনোজ আর যাই করুক সে খুনই নয়, সে খুন করতে পারে না। ও তো ভীতু ছেলে, ও কি করে খুন করবে? ব্যোমকেশ শান্ত স্বরেই বলল, ঠিক আছে মা, আপনি অযথা উত্তেজিত হবেন না। আমি শুধু সম্ভাবনাটা জানতে চাইলাম। যাই হোক, আপনাকে আর বিরক্ত করছি না, আপনি এবার যেতে পারেন। সাবধানে থাকবেন, কেমন? জানি কঠিন সময়, কিন্তু আপনাকে তো নিজেকে ঠিক রাখতে হবে, তাই না? আমার তো আর নিজের কেউ রইল না বাবা, আর কার জন্যেই বা বাঁচবো? এবার এবার ঈশ্বর যেন আমায় তাড়াতাড়ি তুলে নেন। এমন কথা বলবেন না মা। আপনার ছেলের আসল খুনি কে আর কেনই বা সে ওকে মারল, তা আপনাকে জানতে হবেই। পুলিশ তো নারায়ণ মাস্টারকে নিয়ে গেল, তাহলে আর কি বাকি রইল? আমি জানি মা, আপনি এখনো মন থেকে মেনে নিতে পারছেন না যে নারায়ণ মাস্টার তার প্রাণপ্রিয় ছাত্রকে এইভাবে হত্যা করেছেন, তাই না? মানতে তো ইচ্ছে হয় না বাবা, কিন্তু উনি ছাড়া যে আর কেউ ঘরে ছিলেন না। মা, সত্য খুঁজে বের করাই আমার কাজ, আর আমি সেটা করবই। আপনার ছেলের আসল খুনি নারায়ণ বাবুই কিনা তা আমি ঠিক খুঁজে বের করব। আপনার চিন্তা নেই, পুলিশ যাই করুক, আমি আমার মতো তদন্ত চালাচ্ছি। আপনি নিজের শরীরের খেয়াল রাখুন। এই বলে ব্যোমকেশ ঘরের বাইরে দাঁড়ানো দুজন পুলিশ কনস্টেবলকে ডেকে পাঠালো। তারা বৃদ্ধাকে ধরে ধরে ঘরের বাইরে নিয়ে গেলেন। এর মধ্যে ফাঁকা সময় পেয়ে ব্যোমকেশ একটা সিগারেট ধরালো। সেটাই একটা শুকটান দিয়ে ঘরটা ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। কিছুক্ষণ পর দেখলাম চুপচাপ ও জানালার পাশে গিয়ে দাঁড়ালো। এরপর ঘরে ঢাকা হলো বাড়ির কাজের লোক সোনালীকে। বয়স খুব বেশি হলে 25, দেখতে বেশ মিষ্টি। কিন্তু সেই মিষ্টি মুখে তখন যেন নেমে এসেছে কোনো দুঃস্বপ্নের কালো ছায়া। সে ধীরে ধীরে আমাদের সামনে রাখা চেয়ারটা এসে বসল। সোনালীর মুখেও শোকের ছাপ স্পষ্ট। ব্যোমকেশ ওর দিকে তাকিয়ে বলল, আচ্ছা সোনালি, নিচ থেকে যখন ওই আওয়াজটা পেলেন তখন তো তোমাদের বাড়িতে কর্ত্রী মানে ডাক্তার আদিনাথবাবুর মা প্রভাদেবী তোমাকে ওপরে গিয়ে দেখতে বলেছিলেন। বলো তো, নিজের কাজ ছেড়ে ওপরে আসতে তোমার কতক্ষণ সময় লেগেছিল? ব্যোমকেশের প্রথম প্রশ্নেই সোনালী যেন একটু ঘাবড়ে গেল। সে কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, আগে দাদাবাবু, আমি তখন বাসন মাজছিলাম। মাইজির ডাক শুনে দুটো বাসন জলে ধুয়ে আমি রান্না করে রেখেই ওপরে ছুটে আসি। বড়জোর ওই 2-3 মিনিট লেগেছিল। ব্যোমকেশ গম্ভীর গলায় বলল, আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বলো, ঘরে ঢুকে তুমি ঠিক কি দেখেছিলে? ভেবেচিন্তে উত্তর দেবে কিন্তু। সোনালী ব্যোমকেশের জেরায় স্পষ্টই ভয় পেয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে বলল, আগে দাদাবাবু, আমি ছুটতে ছুটতে কর্তা দাদাবাবুর ঘরে এসে দেখি কর্তার মাস্টারমশাই দাঁড়িয়ে কাঁপছেন, আর বাবু উল্টো হয়ে ওই স্টাডি টেবিলটার পাশে পড়ে রয়েছেন। ওনার মাথা থেকে রক্ত বেরিয়ে মেঝে একেবারে ভেসে যাচ্ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যোমকেশ এবার আরও দৃঢ় স্বরে বলল, ওই নারায়ণ স্যারের হাতে কি তুমি কিছু দেখেছিলে? সোনালী কিছুটা ভেবে বলল, না দাদাবাবু, ওনার হাতে তো কিছু ছিল না, উনি এমনি দাঁড়িয়ে কাঁপছিলেন। আমি কিছু জিজ্ঞেস না করেই আগে ভয় নিচে পালিয়ে আসি। আচ্ছা, নিচে এসে তুমি প্রথম কাকে ডাকলে? আগে দাদাবাবু, আমি নিচে এসে প্রথমে মাইজিকে সবটা বলি, তারপর মনোজ দাদাকে ডাকি।
মাইজি তো উপরে উঠতে পারেননি, মনোজদাই আমার সঙ্গে ছুটে এলেন। সোনালি একটু থেমে আবার বলল, উনি উপরে এসে নারায়ণ মাস্টারকে দেখি খুব রেগে যান। তখনই প্রায় ওকে মারতে যাচ্ছিলেন। উনি ভেবেছিলেন হয়তো মাস্টারই দাদাবাবুকে খুন করেছেন। তখন মনোজ কি নারায়ণ মাস্টারকে কিছু বলেছিল? বলেছিল দাদাবাবু, খুব বলেছিল, বারবার জিজ্ঞেস করছিল আপনি কেন মারলেন আমার দাদাকে, আপনি কেন মারলেন। কিন্তু নারায়ণ মাস্টার পুরো চুপ, ওনার হাত পা কাঁপছিল কিন্তু কিছুই বলছিল না। সোনালি বলে মেয়েটি এতক্ষণ কথা বলে হাঁপিয়ে গিয়েছিল। সে একটু দম নিয়ে আবার বলল, মাস্টারমশাই অনেকক্ষণ পরে একবার দুবার শুধু বললেন আমি খুন করিনি, আমি খুন করিনি। তখন মনোজ দাদাবাবুর রাগ একেবারে সপ্তমে উঠেছে। আমি ওনাকে সামলালাম, বললাম পুলিশে খবর দিতে। ততক্ষণে চিৎকার চেঁচামেচিতে পাশের বাড়ির লোকজন ছুটে আসে সব। তারা বলল এই নারায়ণবাবুকে এক্ষুনি পুলিশের হাতে দিতে হবে। ওরাই তখন নারায়ণবাবুকে পাহারা দিচ্ছিল। আমি আর মনোজবাবু নিচে নেমে যাই। মনোজ দাদাবাবু প্রথমে মাইজিকে সবটা খুলে বলেন, তারপর পুলিশে ফোন করেন। এতক্ষণ ব্যোমকেশ খুব মন দিয়ে ব্যাপারটা শুনছিল। তবে খানিকক্ষণ পরে সে গম্ভীর স্বরে বলল, ঠিক আছে সোনালি, বুঝতে পেরেছি তোমার কথা। এবার তুমি যেতে পারো, আর তোমার মনোজ দাদাকে একটু ভেতরে পাঠিয়ে দিও, কেমন? সোনালি আর কোনো কথা না বলে ভয়ে ভয়ে উঠে ঘরের বাইরে চলে গেল। সোনালি বেরিয়ে যাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই ঘরে প্রবেশ করল মনোজ। আপাত দৃষ্টিতে ওকে বেশ ভদ্রলোক বলেই মনে হলো। সে ঘরে এসে আমাদের সামনে দাঁড়ালো। প্রভাদেবী যে এই ভদ্রলোক সম্পর্কে জুয়া খেলার ব্যাপারে বললেন, এই গোবেচারা শরীর দেখলে তা কিন্তু বিশ্বাসই হয় না। কিন্তু ব্যোমকেশ বলে সবাইকেই সন্দেহের তালিকায় রাখা উচিত, কারণ এটাই রহস্য উদ্ঘাটনের আসল পদ্ধতি। ব্যোমকেশ বলল, এসো মনোজ, এই চেয়ারটায় বসো। তোমার সম্পর্কে হালকা কথা আমরা শুনেছি, তবে নিজে একটু পরখ করে নিতে চাইছি। তাই কিছু ছোটখাটো প্রশ্ন করব তোমাকে, আশা করি তার সঠিক উত্তর তুমি দেবে। আমাদের দেখে একবার নতজানু হয়ে মনোজ আমাদের সামনে রাখা চেয়ারটায় বসল। তারপর ব্যোমকেশ নিজের জেরা শুরু করল। তবে ও যে কাকে সন্দেহ করছে সেটা বুঝতে দিল না। আচ্ছা মনোজ, বলো তো, তোমার দাদার মৃত্যুর আগে বা মৃত্যুর সময় কি কোনো আওয়াজ তুমি শুনতে পেয়েছিলে? আর তুমি তোমার দাদাকে কেমন মানুষ মনে করতে? মনোজ সঙ্গে সঙ্গেই উত্তর দিল, হ্যাঁ ব্যোমকেশবাবু, নিচের ঘরে বসে বসেই উপরতলা থেকে একটা জোরালো আওয়াজ পেয়েছিলাম। আর আমার দাদা খুব ভালো মানুষ ছিলেন। যখন তুমি ওই পড়ে যাওয়ার আওয়াজ পেয়েছিলে, তাহলে সঙ্গে সঙ্গে তুমি ওপরে ছুটে যাওনি কেন? এটার কারণ ঠিক কি সেটা জানতে খুব ইচ্ছে করছে। একদম মোক্ষম জায়গায় ঘা দিয়েছে ব্যোমকেশ, সেটা তো বলে দিতে হয় না। এই প্রশ্নে মনোজ যেন একটু অস্বস্তিতে পড়ল। ধীরে ধীরে বলল, আসলে ওই আওয়াজটাকে আমি খুব একটা আমল দিইনি, তাই উঠে দেখারও প্রয়োজন বোধ করিনি। কিন্তু পরে যখন সোনালির চিৎকার চেঁচামেচি শুনি, তখন আমি ঘর থেকে বেরিয়ে আসি। বেরোতেই সোনালি এসে আমাকে জানায় নারায়ণ মাস্টার দাদাকে মেরে ফেলেছে। তখনই আমি সোনালির সঙ্গে উপরে ছুটে যাই। মনোজ একটু থেমে আবার বলল, ঘরে ঢুকে দেখি নারায়ণ মাস্টার একটা চেয়ারে বসে আছে। রাধি দাদার দেহ উল্টে পড়ে রয়েছে ওর স্টাডি টেবিলটার পাশে। আমি প্রথমেই দাদার নাড়ি পরীক্ষা করি, কোনো স্পন্দন ছিল না। বুঝে যাই মাথার পিছনে এক আঘাতেই মৃত্যু হয়েছে। তখন আমার প্রচণ্ড রাগ হয়ে যায়। সুযোগ পেলে হয়তো নারায়ণ মাস্টারকে ওখানেই মেরে ফেলতাম। আমি যখন ওনাকে জিজ্ঞেস করি যে কেন খুন করলেন আমার দাদাকে, উনি কোনো উত্তরই দেননি। তাই আমার রাগ তখন আরো বেড়ে যায়। মনোজ হয়তো আরো কিছু বলতো, কিন্তু ব্যোমকেশ শান্ত গলায় এই কথার মাঝখানেই মনোজকে থামিয়ে দিল। তারপর বলল, আচ্ছা মনোজ, নারায়ণবাবুর হাতে কি কোনো মার্ডার ওয়েপন তুমি দেখেছিলে? ওটি না দেখেই বা কি দিয়ে খুন করা হয়েছে না জেনেই তুমি লোকটিকে খুনি ভেবে বসলে? আসলে তো তিনি খুনটা নাও করে থাকতে পারেন, তাই না? না ব্যোমকেশ বাবু, ওনার হাতে কিছুই ছিল না। আপনি কি বলতে চাইছেন? আমি খুন করেছি দাদাকে? আপনি কি কোনোভাবে আমায় সন্দেহ করছেন? আরে উত্তেজিত হওয়ার কিছু নেই তোমার।
এই বাড়িতে যদি আমি থাকতাম তবে আমাকেও সন্দেহ করা হতো। আসলে এই খুন বা অপরাধ কাউকে বাদ দেওয়া চলে না, সবাই সন্দেহের আওতায় পড়ে, বুঝলে? ঠিক আছে, তুমি অন্য একটা কথা বলো। তাহলে তুমি নিশ্চিত হলে কিভাবে যে খুনটা নারায়ণ বাবুই করেছেন? মনোজ একটু জোর দিয়ে বলল, উনি ছাড়া আর কেউই খুনি হতে পারে না। ওই সময় ওই ঘরে আর কেউ ছিল না। আর আপনি খেয়াল করেছেন কিনা জানি না, দাদার ঘরের লাগোয়া একটা জানালা আছে। হয়তো অস্ত্রটা ওই জানালা দিয়ে বাইরে কোথাও ফেলে দিয়েছে, তাই সেটা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বেশ, বুঝলাম। এবার বলো তো, তোমার সঙ্গে তোমার দাদার সম্পর্ক কেমন ছিল? প্রভাদেবীকে জিজ্ঞেস করে এটার উত্তর অবশ্য পেয়েছি হালকা, তবে তোমার থেকেও আমরা পরিষ্কার হয়ে নিতে চাইছি। এতক্ষণ সে নির্দ্বিধায় সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছিল, তবে এই প্রশ্নে মনোজ স্পষ্টই বিরক্ত হয়ে উঠল এবং তার বিরক্ততা তার মুখে ফুটে উঠেছে। দাদার সঙ্গে আমার সম্পর্ক জেনে আপনি কি করবেন? এই কেসে কি আদৌ সেটা গুরুত্বপূর্ণ? ব্যোমকেশ দৃঢ় ও গম্ভীর স্বরে বলল, হ্যাঁ মনোজ, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে তুমি নারায়ণ মাস্টারকে পাঠিয়ে তোমার দাদাকে খুন করিয়েছ, কারণ দাদা চলে গেলে তো প্রভাদেবীর কাছ থেকে টাকা আদায় করা অনেক সহজ হবে, তাই না? ব্যোমকেশের এই কথায় মনোজ তেলে বেগুনে জ্বলে উঠল। ক্ষিপ্ত কণ্ঠে সে বলল, কি যাতা বলছেন ব্যোমকেশ বাবু? আমি কেন দাদাকে খুন করতে যাব? হ্যাঁ, মানছি কয়েকবার টাকা নিয়ে আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, কিন্তু তাই বলে খুন? না না, এটা হতেই পারে না। আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। ব্যোমকেশ শান্ত স্বরে বলল, আহা মনোজ, শান্ত হও, তুমি অযথা উত্তেজিত হচ্ছ। আমি কখনোই বলিনি যে তুমিই খুনি, আমি শুধু একটা সম্ভাবনার কথা বলেছি। আমাদের কাজই হলো সবাইকে সন্দেহ করা। যে সত্য বলবে সে এমনি নিস্তার পাবে, আর প্রকৃত অপরাধীকে শাস্তি, তার ব্যবস্থা আমি নিজেই করব, তোমার চিন্তা নেই। আপাতত এখন তোমার ছুটি। আমি বুঝলাম জেরা পর্ব সমাপ্ত হলো। আমি আর ব্যোমকেশ ডাক্তার আদিনাথ রায়ের বাড়ি থেকে বিদায় নিলাম। গোটা বাড়িটাই শোকস্তব্ধ। বড় রাস্তায় এসে দাঁড়াতেই ব্যোমকেশ বলল, বন্ধু, তুমি একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরে যাও, বুঝলে? আমার ফিরতে বেশ দেরি হবে। আমি এখন একবার থানায় যাব, ওই নারায়ণ সেনকে ভালো করে জেরা করা দরকার। একমাত্র ওই লোকটাই খুনের সময় ঘরের ভেতর উপস্থিত ছিল, অথচ সে নিজে বলেছে সে খুন করেনি। ব্যাপারটা কেমন অদ্ভুত নয় কি? ব্যোমকেশের এই কথায় আমার একটু বিরক্তিই বোধ হলো। আমি খানিকটা চড়া গলায় বললাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি বিষয়টা নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন বলো তো? এখানে তো একেবারে সোজাসুজি বোঝা যাচ্ছে যে নারায়ণবাবুই তার ছাত্র আদিনাথকে হত্যা করেছেন। খুনের সময় ঘরে আর কেউ ছিল না, আর মার্ডার উইপেনও তো পাওয়া গেছে, ওই কাঁচের পেপার ওয়েটটা ভীষণ ভারী, ওটা দিয়ে তো একবার মাথায় মারলে মৃত্যু হওয়া খুবই স্বাভাবিক। ব্যোমকেশ মৃদু হেসে বলল, ভায়া, তুমি হয়তো ভুলে যাচ্ছ এই সত্যান্বেষী কোনো কাজ অযথা করে না। আমি বিষয়টাকে এতটা গুরুত্ব দিয়ে দেখছি, তার মানে নিশ্চয়ই কোথাও একটা গলদ আছে। সময় এলে সব জানতে পারবে। একটা আশঙ্কা আমার মনে দানা বাঁধছে, যদিও প্রমাণ এখনো পাইনি। যদি সেটা সত্যি হয়, তাই একটু খতিয়ে দেখতে চাইছি, বুঝলে? ওর কথায় আমি আর কিছু বললাম না। মনে হচ্ছিল ব্যোমকেশ অযথাই কেসটা নিয়ে অতিরিক্ত মাথা ঘামাচ্ছে। সব প্রমাণ তো চোখের সামনেই স্পষ্ট, তবু সে মানতে নারাজ। মনে মনে একটু ব্যঙ্গ করেই ভাবলাম, হয়তো অনেকদিন কোনো কেস না পেয়ে একটা মাত্র কেস নিয়ে সে বাড়াবাড়ি রকম চিন্তা ভাবনা করছে। ভাবতে ভাবতে আমার হাসিও পেল বেশ। অগত্যা আর কি বা করার আছে। আমি একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরলাম। তখন প্রায় 12:30 বাজে, আর আদিনাথ বাবুর বাড়ির কাছ থেকেই অন্য একটা ট্যাক্সি নিয়ে ব্যোমকেশ চলে গেল থানার দিকে। এখন নারায়ণবাবুকে জেরা করে সে কখন ফিরবে তা কে জানে। ব্যোমকেশ ফিরল প্রায় দুপুর 3টে নাগাদ। ততক্ষণে আমি খাওয়া দাওয়া সেরে নিজের উপন্যাসের কাজে মন দিয়েছি। ও ঘরে ঢুকতেই চোখে পড়ল ওর ভ্রু দুটো এখনো কুঞ্চিত, মুখে গম্ভীর গাম্ভীর্যের ছাপ। বোঝাই যাচ্ছে থানার জেরা ওকে একটুও নিশ্চিন্ত করেনি। আমি জিজ্ঞেস করলাম, কি হে ব্যোমকেশ, নারায়ণবাবুকে জেরা করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলে? সে একটু ক্লান্ত, তবুও ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে বলল, একটু দাঁড়াও, আগে পোশাকটা বদলে স্নান করে আসি, খাবার টেবিলে সব বলছি।
আমাদের আজকের খাবারে বেশ ভালো ভালো পদ রান্না হয়েছে দেখছি। বাড়ি না থাকলেও পুঁটিরাম নিজে বাজার করে এনে নিজে সব রান্না করেছে একা হাতে। এমনিতেই পুঁটিরামের রান্নার হাত দারুণ। সে আজ ঘন করে সোনামুগ ডাল, ফুলকপির ডালনা আর সবশেষে খাসির মাংস রান্না করেছে। সেগুলো টেবিলে আসতেই লোভ হলো বেশ। পুঁটিরাম ওর খাবার সাজিয়ে রেখে গেল। স্নান সেরে ফিরে ব্যোমকেশ টেবিলে বসে ধীরে ধীরে বলতে শুরু করলো। ব্যাপারটা বড়ই অদ্ভুত। নারায়ণবাবুকে অনেকক্ষণ ধরে জেরা করলাম, কিন্তু ওনার কথাবার্তা ভীষণ অসংলগ্ন। আমি কি প্রশ্ন করছি তার সঙ্গে যেন ওনার উত্তরগুলোর কোনো যোগই নেই। আর তাছাড়া ভদ্রলোকের যা বয়স হয়েছে, তাতে শরীরে যে খুন করার শক্তি আছে সেটাও আমার কেমন যেন বিশ্বাস হচ্ছে না। যদি এই বয়সে ভুল খুনের দায়ে লোকটা পড়ে তবে ভীষণ খারাপ হবে। কিন্তু আমার কাজ সত্য অনুসন্ধান করা, আর সেটার চেষ্টাই আমি চালাচ্ছি। আমি অবাক হয়ে বললাম, মানে? একটু থেমেও বলল, ওনার মুখে আমি বারবার মাত্র 3টে কথা শুনেছি জানো। 1, আমি খুন করিনি। 2, আদিনাথ মরে যাচ্ছিল। আর 3 হলো আমি বাঁচাতে পারলাম না। এই 3টে বাক্য ছাড়া আর কিছুই নয়। আমি যতই প্রশ্ন করি উনি আবার ওই কথাগুলোতেই ফিরে যাচ্ছেন। যদি উনি খুন না করে থাকেন তবে হয়তো এই হঠাৎ আকস্মিক মৃত্যুর ঘটনা দেখে তিনি হয়তো গভীরভাবে শক পেয়েছেন। আর এটা বললে ভুল হবে না, ভদ্রলোকের বয়স কিন্তু বেশি, সুতরাং এটাও কারণ হতে পারে। যদি ধরো আগে থেকেই ঘরে প্রবেশ করে কেউ আদিনাথ বাবুকে মেরে খুন করে যায় এবং মাস্টার মশাই সেটা দেখেই শক পেয়ে ওই রকম আচরণ শুরু করে, হতেই পারে। তাই আমি ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি বেশি। যদিও পুলিশ চাইছে ওনাকেই খুনের দায়ে ফাঁসাতে, তবে ওদেরও দোষ নেই। দোষী যদি হাতের কাছেই থাকে তাহলে আর মাথাকে খাটাতে চাইবে বলো? কিন্তু আমার কাজ সত্য অনুসন্ধান করা, আর আমি সেটা করেই শান্তি পাব। আমি এসব শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। ব্যোমকেশ আবার বলল, এই কথাগুলোর মানে কি? উনি কি নিজেকে বাঁচানোর জন্য এসব বলছেন, নাকি এর আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে? অনেক চেষ্টা করেও এর বাইরে আর কিছুই বার করতে পারলাম না ওনার থেকে। ব্যোমকেশের কথা শেষ হতেই আমি ব্যাপারটা নিয়ে একটু ভাবতে চেষ্টা করলাম, কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারলাম না। এই খুন টুন বা রহস্য আমার মাথায় অন্তত ঢুকবে না। আমি চুপ করে বসে থাকলাম, কিন্তু আমার কেমন যেন অস্বস্তি হতে লাগলো। নারায়ণবাবু তো প্রবীণ মানুষ, বয়স 70-এর কাছাকাছি। এত ঠান্ডা মাথায় গল্প সাজিয়ে নিজেকে বাঁচানোর কৌশল ওনার পক্ষে কি আদেও সম্ভব? সবটাই নিছক কাকতালীয় ঘটনাও তো হতে পারে না। আমি মাথার ভেতর ঘটনাগুলো গুছিয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু যতই ভাবছি ততই যেন ব্যাপারটা জটিল হয়ে উঠছে। বাড়ি ফেরার সময় পর্যন্ত পুরো কেসটা আমার কাছে যতটা সোজাসাপটা মনে হচ্ছিল, ব্যোমকেশের মুখে নারায়ণবাবুর ওই 3টে বাক্য শোনার পর থেকেই সব হিসেব গুলিয়ে যাচ্ছে। আদিনাথ মরে যাচ্ছিল, এই কথাটার অর্থই বাকি। আর আমি বাঁচাতে পারলাম না, মানে কি তবে খুন নয়, অন্য কিছু? ব্যোমকেশের সাথে তখন আর কেসটা নিয়ে কোনো কথা হলো না। আমার একটু ঘুম পাচ্ছিল, তাই জন্য আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ ভাত ঘুম দেওয়ার জন্য। কিন্তু এমন বিশ্রীভাবে চোখ লেগে যাবে তা আমি ভাবতেও পারিনি। আমার ঘুম ভাঙল সেই সন্ধে 6টা নাগাদ। উঠে দেখলাম ব্যোমকেশ ঘরে নেই। কোথায় গেছে কি জানি, আর কখন ফিরবে তাও জানি না। আমাকে বলেও যায়নি কিছু। এমনিতে সে তদন্তের খাতিরে আমায় সব জায়গায় নিয়ে যায়, আর আমি সেটা পছন্দও করি। আজ আশা করি আমায় ঘুমোতো দেখে বিরক্ত করবে না বলে একাই বেরিয়ে গেছে। মনে মনে একটু রাগ হলো বটে, কিন্তু কি আর করব, মেনে নিতে হবে। বাইরে বেরিয়ে পুঁটিরামকে জিজ্ঞেস করতে সে জানালো যে ব্যোমকেশ বেরিয়ে গেছে 4:30 নাগাদ। কোথায় গেছে তা পুঁটিরামও জানে না, তাই আমার আর নতুন করে তখন কিছু করার ছিল না। এরপর আমি আবার নিজের কাজে মন দিলাম। ও ফিরল প্রায় রাত 8টা নাগাদ। ফিরতেই আমি বললাম, কি হে ভায়া, আরে গিয়েছিলেটা কোথায়? আমায় ছাড়াই তো বেশ তদন্ত করে বেড়াচ্ছ দেখছি। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, বুঝলে, কেসটাতে একটা নতুন আলো পেয়েছি। তবে আমি এখনই সব বিষয় নিশ্চিত নই, তাই কিছু বলছি না। সময় আসুক সবটা বলবো তোমায়, কেমন? এখন অব্দি শুধু এটুকু জেনে রাখো যে মার্ডার ওয়েপন, মানে ওই পেপার ওয়েট যেটায় রক্ত লেগেছিল, সেটায় নারায়ণবাবুর হাতের কোনো ছাপ পাওয়া যায়নি।
আমি তৎক্ষণাৎ ব্যাপারটা শোনা মাত্রই চমকে উঠলাম। এই তথ্যটা একদম নতুন। এটা কি করে হতে পারে? আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, বলো কি হে, ওই পেপার ওয়েটে নারায়ণবাবুর হাতের ছাপ পাওয়া যায়নি? তাহলে মৃত্যুর কারণ কি? তাহলে কি নারায়ণবাবু খুনি নন, খুনি অন্য কেউ? তুমি তো দেখছি ব্যাপারটা আরো বেশ গুলিয়ে দিলে। আমার মধ্যে কেসটা নিয়ে যে ধারণা তৈরি হয়েছিল, তুমি তো তা দেখছি ধীরে ধীরে পুরো চূর্ণ বিচূর্ণ করে দিলে। তা কি হচ্ছে এসব? আর এদিকে ব্যোমকেশ আর কিছু আমায় বলছে না। সে কোথায় গিয়েছিল তারও স্পষ্ট উত্তর সে দেয়নি, খালি বলছে কালকেই হবে এই রহস্যের উদ্ঘাটন। আমি সত্যিই অবাক, ও কি বলছে এসব? আমি ওকে বিভিন্ন সময়ে বারে বারে কথার মাঝখানে খোঁচাতে লাগলাম এই কেসটা নিয়ে আরও কিছু বলার জন্য, কিন্তু ওর মুখ থেকে নতুন করে আর একটাও কথা বেরোলো না। সে রাতের দিকে শুতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলল, বুঝলে, আমার পর্যবেক্ষণও মাঝে মাঝে এমন সূক্ষ্ম ভুল থেকে যায় যার জন্য হয়তো পুরো কেসের দিশাটাই ঘুরে যেতে পারে। না, আমায় আগামীবার থেকে আরও বেশি সচেতন থাকতে হবে। ব্যোমকেশের কথার কোনো মাথা মুন্ড আমি খুঁজে পাচ্ছিলাম না। অগত্যা আমি আবারও নিজের কাজেই বসলাম। এই কেস নিয়ে যতই ভাববো ততই আমার নিজের মধ্যে সব গুলিয়ে যাবে, তাই আর অযথা সময় নষ্ট না করে উপন্যাসটা শেষ করতে লাগলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম বসার ঘরে ব্যোমকেশ নেই। পুটিরামকে জিজ্ঞেস করলে সে বলল ও নাকি 7:30টার সময় বেরিয়ে গেছে। এবার আমার একটু বিরক্ত লাগলো, ও যে বারে বারে কোথায় চলে যাচ্ছে আমায় না বলে। চায়ের কাপে চুমুক দিয়ে কেসের বিষয়টা নিয়ে ভাবছিলাম, আজ নাকি সেটা সমাধান হবে। হ্যাঁ, ব্যোমকেশ তো তাই বলল, কিন্তু কখন সেই নিয়ে তো কিছু বলেনি। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা কেটে গেল। সকাল 10টার পর আমাদের বসার ঘরের টেলিফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আমি আমার লেখার কাজ ফেলে উঠে গিয়ে টেলিফোনটা ধরলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, কে বলছেন? টেলিফোনের ওপারে ব্যোমকেশের গলা। আমায় কিছু বলার সুযোগ না দিয়ে সে বলল, এই তদন্তে তোমাকে অনেক ক্ষেত্রে ব্রাত্য রেখেছি আমি, তার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, এবার এই রহস্যের উন্মোচন। তুমি এক্ষুনি তৈরি হয়ে নাও, একটা ট্যাক্সি নিয়ে চলে এসো শ্যামবাজারে ডাক্তার আদিনাথ রায়ের বাড়িতে। আমিও সেখানেই থাকছি। তুমি আসার পর এই কেসের মূল রহস্য উন্মোচন হবে। আমি বললাম, কিন্তু খুনি তাহলে কে? নারায়ণবাবু তো খুনি নন, কারণ ওর হাতে ছাপ যে ওই কাঁচের পেপার ওয়েটটায় পাওয়া যায়নি। অজিত, তোমাকে বলছি না ধৈর্য ধরো, সবুরে মেওয়া ফলে। যাকে আগে এখানে চলে এসো, তারপর সবটাই জানতে পারবে। এই বলে ব্যোমকেশ টেলিফোনটা কেটে দিল। ও ফোন রেখে দেওয়ার পর আমিও হতভাগভাবে তৈরি হয়ে নিলাম। হেঁটে হেঁটে বড় রাস্তায় পৌঁছে একটা ট্যাক্সি নিলাম শ্যামবাজার যাওয়ার জন্য। মনে মনে ভাবতে লাগলাম, কে খুনি হতে পারে? মনোজ নাকি অন্য কেউ? কিছুই বুঝতে পারছি না। কেসটা যেন হঠাৎ করে এলো, আবার হঠাৎ করে সমাধানও হয়ে গেল। এখন ও না বলা অবধি রহস্যটা কিছুই বোঝা যাচ্ছে না। রাস্তায় ট্রাফিক ছিল খুব বেশি, তাই এবারে ডাক্তার আদিনাথের বাড়ি পৌঁছতে আমার সময় লাগলো প্রায় 50 মিনিট। ওখানে পৌঁছে দেখলাম বৈঠকখানায় সবাই জড়ো হয়েছেন। ঘরের মধ্যে রয়েছে ব্যোমকেশ, ইন্সপেক্টর দাসবাবু, ডাক্তার আদিনাথের মা প্রভাদেবী, বাড়ির কাজের লোক সোনালি, মনোজ এবং হাত করা পড়া অবস্থায় বসে রয়েছে নারায়ণবাবু। বাইরে পাহারায় 2 জন কনস্টেবল। আমাকে দরজার সামনে দেখতে পেয়েই ব্যোমকেশ বলল, ও তুমি এসে গিয়েছো, এসো এসো বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বড্ড দেরি করলে। হ্যাঁ হ্যাঁ, তা এবার হবে এই কেসের মূল রহস্যের পর্দা উন্মোচন। আমি দেখলাম ঘরের সবার মুখেই অদ্ভুত এক অস্থিরতা। প্রভাদেবীর চোখে তখনও জল। নীরবতা ভেঙে ব্যোমকেশ বলতে শুরু করল, ডাক্তার আদিনাথ রায়ের আকস্মিক মৃত্যু। হ্যাঁ, আমি এটাকে এখন খুন বলছি না, তার কারণটা সময়ের সঙ্গে স্পষ্ট হবে। কালকে আমাকে খবর দেন ইন্সপেক্টর দাসবাবু, আর ওনার ডাকেই এই কেসে আমার প্রবেশ। গতকাল সকালে এই বাড়িতে এসে আমি দেখতে পাই ডাক্তার আদিনাথ রায়ের মৃতদেহ পড়ে রয়েছে তার নিজের ঘরে, তার স্টাডি টেবিলের সামনে। তার মাথার পিছন দিকে কোনো ব্লান্ট ইনস্ট্রুমেন্ট বা ভোঁতা জিনিসের আঘাতের চিহ্ন। সেই আঘাতের ফলে রক্তপাত এবং প্রায় সঙ্গে সঙ্গে মৃত্যু। আসলে ওনার মাথার যে জায়গায় আঘাতটা লেগেছে সেই জায়গাটাকে সায়েন্সের ভাষায় আমরা বলি পন্স, যা লঘু মস্তিষ্কের একটি অংশ, এবং এই অংশে জোরালো আঘাত লাগলে মৃত্যু নেমে আসে মুহূর্তের মধ্যেই। আর এই ঘটনায় রহস্য হলো খুনটা করলো কে।
সবার একটাই ধারণা, খুনি আর কেউ নয় বরং আদিনাথের পুরনো শিক্ষক শ্রী নারায়ণ সেন। সেই সকালে তিনি আদিনাথের সাথে দেখা করতে আসেন। আমি যখন আদিনাথের ঘরটা খুব ভালো করে খুঁজছি, তখন খাটের নিচ থেকে আমি পেয়েছিলাম একটা কাঁচের তৈরি পেপার ওয়েট, যাতে লেগে রয়েছে রক্ত। আমি ভেবেছিলাম এটাই মার্ডার ওয়েপন, এবং আমি সে বিষয়ে শুধু পুলিশ আর আমার বন্ধুটিকে জানাই। এই সময় কেসের যা পরিস্থিতি ছিল তাতে সব তথ্য প্রমাণ বলছিল খুনি নারায়ণবাবুই। কিন্তু আমাকে যে বিষয়টা ভাবাচ্ছিল সেটা হলো, একজন বৃদ্ধ যার বয়স 70-এর কাছে, তার পক্ষে কি সম্ভব ওই কাঁচের পেপার ওয়েটটা তুলে আদিনাথবাবুর মাথার পিছনে মারা, এবং এত জোরে মারা যাতে সঙ্গে সঙ্গে আদিনাথবাবু মারা যান? এটা ছিল আমার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অন্যদিকে যেটার অভাব ছিল সেটা হলো মোটিভ। নারায়ণবাবুর কি মোটিভ থাকতে পারে যে উনি আদিনাথবাবুকে খুন করবেন? অথচ আদিনাথ ছিল একসময় ওনার অন্যতম প্রিয় ছাত্র। এই দুটো ব্যাপার আমাকে খুব ভাবাচ্ছিল। সম্পূর্ণ ঘরটা খুব ভালো করে পর্যবেক্ষণ করে আমি জেরার কাজে বসেছিলাম, কিন্তু তখনও যেন মনের মধ্যে কিছু একটা অসঙ্গতি ঘুরপাক খাচ্ছিল। তবে বিষয়টা ঠিক কি সেটা আমি সেই মুহূর্তে ধরতে পারিনি। এরপর আমি থানায় গিয়েছিলাম নারায়ণ সেনকে জেরা করতে। ওনাকে জেরা করে আমি বিশেষ কোনো তথ্য পাইনি, কিন্তু যেটা পেয়েছিলাম সেটাও অত্যন্ত দরকারি। তার কথাবার্তা যে খুব অসংলগ্ন তা আমি প্রথমেই খেয়াল করেছিলাম। তাকে আমি যা প্রশ্ন করছি এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি যে উত্তর দিচ্ছেন, সেই দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য ছিল না। অথচ তিনি বারবার ঘুরে ফিরে 3টে কথা আওড়াচ্ছিলেন। প্রথম হলো আমি খুন করিনি, দ্বিতীয় আদিনাথ মরে যাচ্ছিল, আর তৃতীয় আমি ওকে বাঁচাতে পারলাম না। শুধুমাত্র এই 3টে কথা ছাড়া আর কোনো কথা নারায়ণবাবু বলছিলেন না। অগত্যা কিছুটা নিরাশ হয়ে আমি বাড়ি ফিরে যাই। নারায়ণবাবুর এই কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। আমি এগুলোর কোনো স্পষ্ট অর্থ তখন খুঁজে পাচ্ছিলাম না। একবার তো মনে হয়েছিল হয়তো নিজেকে বাঁচানোর জন্য এটা ওনার কোনো কৌশল, কিন্তু যেটা আমাকে ভাবাচ্ছিল সেটা হচ্ছে ওনার বয়স। ওনার বয়সের একজন ব্যক্তির পক্ষে কখনোই এভাবে কৌশল ভাবা সম্ভব বলে আমার মনে হচ্ছিল না। আমি ইন্সপেক্টর দাসবাবুর কাছ থেকে জানতে পেরেছিলাম যে নারায়ণবাবু বিপত্নিক। ওনার বাড়িতে উনি একাই থাকেন, তাই ওনার বাড়িতে খোঁজ নেওয়া বলতে আমার কাছে একটাই রাস্তা খোলা ছিল, ওনার প্রতিবেশীদের সঙ্গে ওনার বিষয়ে কিছু আলোচনা করা। আর সেই জন্যই ওনার এক প্রতিবেশীর ঠিকানা জোগাড় করে আমি গতকাল বিকেলের দিকে সেখানে গিয়েছিলাম। ওই প্রতিবেশীর সঙ্গে নারায়ণবাবুর সম্পর্কে কথা বলতে গিয়ে আমি জানতে পারি যে নারায়ণবাবু অত্যন্ত অমায়িক এবং ভদ্র একজন মানুষ। শিক্ষক হিসেবেও একটা সময় ওনার খুব নাম ডাক ছিল। এমনকি নারায়ণবাবুর ছাত্র আদিনাথকেও ওই প্রতিবেশীরা চিনতেন। ওদের সঙ্গে কথা বলতে বলতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার সামনে উঠে আসে, যা এই কেসের লিডিং ক্লু হিসেবে আমি মনে করি। সেই বিষয়টি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 30 বছর পেছনে। অনিন্দ চ্যাটার্জি নারায়ণ সেনের একজন অত্যন্ত প্রিয় ছাত্র। সে নানা কারণে ধীরে ধীরে অবসাদের শিকার হয় এবং শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেয়। এখানে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা হল, যেদিন অনিন্দ চ্যাটার্জি আত্মহত্যা করে সেদিন সন্ধেবেলায় নারায়ণ স্যারের কাছে তার পড়া ছিল। পড়া শেষ করে বাড়ি ফেরার আগে সে গোপনে স্যারের টেবিলের ওপর একটা সুইসাইড নোট রেখে যায়, আর সেই রাতেই সে আত্মহত্যা করে। নারায়ণ স্যার এই সুইসাইড নোট দেখতে পান রাত প্রায় 10টা নাগাদ। নোটটি দেখা মাত্রই তিনি দ্রুত অনিন্দ চ্যাটার্জির বাড়ির উদ্দেশ্যে রওনা হন, কিন্তু যতক্ষণে তিনি সেখানে পৌঁছান ততক্ষণে সব শেষ। অনিন্দ একটি চেয়ারে উঠে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। নারায়ণ মাস্টার মশাই তার প্রিয় ছাত্রের এইভাবে মৃত্যু মেনে নিতে পারেননি। তোমার বলা ঘটনার সাথে এই ঘটনার মিল কোথায় সেটাই তো বুঝতে পারছি না। সেই কথাতেই আসছি। সেই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে নারায়ণ স্যারের বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল। এবার আসি এই কেসের সাথে ওই ঘটনার সম্পর্কের কথায়। তার আগে বলি, আমি একটা অসঙ্গতির কথা বলেছিলাম। সেই অসঙ্গতিটা মাথায় এসেছিল আমার গতকাল রাত্রে, আর তার মধ্যেই আমি খবর পাই যে ওই কাঁচের পেপার ওয়েটে নারায়ণবাবুর হাতের কোনো ছাপ মেলেনি। এই সময় আমার মনে পড়ল যে ডাক্তার আদিনাথের ঘরের ঘড়িটা ছিল বিকল। খুব সম্ভবত গত পরশুদিন সকাল বা সন্ধ্যে 7:10 ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছে। ওই ঘড়িটা ঠিক স্টাডি টেবিলের ওপরেই অবস্থিত। তখনই আমি বুঝতে পারি মূল ব্যাপারটা কি।
তাও ঘড়ির অবস্থান, স্টাডি টেবিল এবং চেয়ারের অবস্থান আরও একবার স্পষ্ট করতে আমি অনেকটা সকালে দাসবাবুকে নিয়ে এই বাড়িতে আসি। আর একটু বিস্তারিত বলি এবার। এখানে কেউই খুন করেননি, অন্তত যে ঘটনাটা ঘটেছে সেটা খুন নয়। বিষয়টা হলো, নারায়ণ স্যার আদিনাথের ঘরে আসার পরে হয়তো স্যারের সাথে কথা বলতে বলতেই আদিনাথ খেয়াল করেন যে তার ঘরের ঘড়িটা বিকল হয়েছে। তাই হয়তো চেয়ারটা টেনে স্টাডি টেবিলের ওপর অবস্থিত ওই ঘড়িটা উনি হাত দিয়ে পেড়ে আনতে চাইছিলেন। এবার যে ঘটনাটা আমি বলবো সেটা আমার ভাবনা, আসলে কি হয়েছে তা আমরা জানি না। যখন আদিনাথবাবু চেয়ারে উঠে ওই ঘড়িটার দিকে হাত বাড়ান, ঠিক সেই মুহূর্তে নিজের অবচেতন মনে নারায়ণবাবুর মনে পড়ে যায় অনিন্দ চ্যাটার্জির সেই ঘটনা। আদিনাথকে চেয়ারে উঠতে দেখে উনি ভাবেন আদিনাথ হয়তো আত্মহত্যা করতে যাচ্ছেন। সেই জন্য আদিনাথকে আটকাতে তিনি ওকে টেনে ধরেন। আর সেই সময়ে দৈহিক ভারসাম্য বজায় রাখতে না পেরে আদিনাথ চেয়ার থেকে পড়ে যান এবং টেবিলের ওপর রাখা কাঁচের ওই পেপার উইটটি তার মাথায় লাগে। সেই আঘাতে তার মাথার পেছনের এই অংশ ফেটে রক্ত বেরোতে থাকে। সেই আঘাতের ফলে তার মৃত্যু হয় এবং দেহ ওইভাবে পড়ে থাকে। আর ঠিক এই কারণেই ওই কাঁচের পেপার ওয়েটটার ওপর নারায়ণবাবুর হাতের কোনো রকম ছাপ পাওয়া যায়নি। অর্থাৎ বিষয়টা অনিচ্ছাকৃত হত্যা, খুন নয়। নারায়ণবাবুর অবচেতন মন তার মধ্যে অনিন্দ চ্যাটার্জির ওই ভাবনা জাগিয়ে তুলেছিল, আর তারই ফলস্বরূপ এই দুর্ঘটনা। সত্যি বলতে গেলে এক্ষেত্রে ওই নারায়ণবাবু লোকটিকে আমি ব্যক্তিগতভাবে দোষারোপ করতে পারি না, কিন্তু আইনের চোখে তিনি দোষী, শাস্তি তার হবেই। আসলে আমাদের সাথে বা আমাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যেগুলো আমাদের মনের উপর গভীর ক্ষত সৃষ্টি করে, আর সেই ক্ষতগুলো হয়তো গোটা জীবনেও নিরাময় হয় না। অনিন্দ চ্যাটার্জির আত্মহত্যা নারায়ণবাবুর জীবনেও ছিল সেই রকমই এক অপূরণীয় ক্ষতি। তার অবচেতন মনে বারবার অনিন্দ আত্মহত্যার সেই দৃশ্যটা যেন ভেসে উঠত, আর প্রতিবার তিনি শিউরে উঠতেন। আর ঠিক এই কারণেই থানায় ওনাকে জেরা করার সময় উনি ওই 3টে কথা বলেছিলেন, যে তিনি খুন করেননি, তিনি আদিনাথকে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু বাঁচাতে পারেননি। অর্থাৎ আদিনাথ তার মতে আত্মহত্যা করতে যাচ্ছিল, আর তিনি আদিনাথকে বাঁচাতে চেষ্টা করেও বিফল হয়েছেন। আচ্ছা, এবার বুঝেছি, এ তো জলের মতো পরিষ্কার। ব্যোমকেশের এই ঘটনার ব্যাখ্যা শুনে আমরা সবাই অবাক। সত্যি, এ যে কোনো অপরাধ নয়, বরং দুর্ঘটনা মাত্র। এমন এক দুর্ঘটনা যা কেড়ে নিয়েছে একটা প্রাণ। মানব মন এমনই বিচিত্র এক জিনিস, আমি এটা আজ টের পেলাম। নারায়ণবাবু হয়তো এখনও ভাবতেই পারছেন না যে তার কারণেই তার একসময়ের অন্যতম প্রিয় ছাত্রের প্রাণ অকালে অকারণে চলে গিয়েছে। এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আদিনাথের বাড়ি থেকে বেরোবার আগে ব্যোমকেশ দাসবাবুকে কিছুটা দূরে ডেকে নিয়ে গেল। ব্যোমকেশ বলল, দাসবাবু, বুঝতেই পারছেন যে এই ঘটনাটা অনিচ্ছাকৃত, আর নারায়ণবাবু মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নন। তাই আপনাকে আমার অনুরোধ, যদি এমনভাবে কেসটা সাজান যাতে নারায়ণবাবুর সাজা যতটা সম্ভব কম হয়, এবং ওনার সাজা শেষ হওয়ার পর যেন ওনাকে ভালো কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা গ্রহণের ব্যবস্থা করে দেওয়া হয়। ট্যাক্সি করে বাড়ি ফেরার পথে ব্যোমকেশ আমায় বলল, তোমার মনে পড়ে কাল সকালে আমি তোমাকে বলেছিলাম যে সব কেসের আইনি দিক দেখলেই চলে না, কিছু কিছু কেস মানবিকতা দিয়েও ভাবতে হয়। যেমন এই ঘটনাটাই দেখো, প্রকৃতপক্ষে নারায়ণবাবু দোষী নন, তিনি সজ্ঞানে এমন কাজ কখনোই করবেন না। যা ঘটেছে তা সম্পূর্ণরূপে তার অবচেতন মনের ক্রিয়ার ফল। বিষয়টাকে মানবিক দিক দিয়েই দেখা উচিত। যদিও এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ঘটনার ফলে আমরা একজন চিকিৎসককে চিরকালের মতো হারিয়েছি। আমি বললাম, হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কেসটা প্রথমে দেখে খুব সোজা বলে মনে হয়েছিল, আর সমস্ত পরিস্থিতির প্রমাণ নারায়ণবাবুকেই ইঙ্গিত করছিল। কিন্তু তোমার পর্যবেক্ষণ ক্ষমতার প্রশংসা না করে আমি পারছি না। ঘড়িটা যে বিকল সেই সূত্রকে কাজে লাগিয়ে তুমি ঘটনাটার সমাধান করলে, তোমার বুদ্ধি সত্যিই প্রশংসনীয় ভায়া। যতবার তোমার এই বুদ্ধির কথা আমি ভাবি, ততবার আমি আপ্লুত হই। সত্যি বলতে আজকে আমি বুঝেছিলাম, সত্য উদ্ঘাটন বা রহস্যের সমাধান কেবলমাত্র বুদ্ধি এবং পরিশ্রমের কাজই নয়। আরও গভীরে গিয়ে বলতে হলে এটা আসলে মনস্তত্ত্বের খেলা। আর এই মনস্তত্ত্বের খেলা যে যত ভালো জানে,
তার পক্ষে রহস্যের উন্মোচন করা ততই সহজ হয়। বাড়ি ফিরে আবার এই একঘেয়ে দিনযাপন, যতক্ষণ না নতুন কোনো কেস আসছে। আমি আবার আমার উপন্যাসের কাজে মন দেব। ব্যোমকেশ হয়তো আবার ক্রাইম থ্রিলারে মনোনিবেশ করবে। এখন দেখছি আমার প্রাণপ্রিয় বন্ধুটি ট্যাক্সির জানলার বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, আর বারে বারে সিগারেটের ধোঁয়া ছেড়ে নিজের মনেই যেন কোনো গভীর ভাবনায় তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে।